সুপ্রিয় শিক্ষার্থীরা, অনলাইন স্কুলে সকলকে স্বাগত। আমি আজকে তোমাদের নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত সপ্তম অধ্যায় ধারা নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমি সূত্রগুলো তোমাদের একটু দেখানোর চেষ্টা করব, যেটা তোমরা জেনারেল ম্যাথে অর্থাৎ সাধারণ গণিতে 13 অধ্যায় দেখেছো। সেই রিলেটেড কিছু ম্যাথ এখানে আমরা দেখাবো, সেখান থেকে আসছে। তো আমাদের সপ্তম অধ্যায় হচ্ছে অসীম ধারা নিয়ে বিষয়, অসীম গুণোত্তর ধারা। এই অসীম গুণোত্তর ধারা অর্থাৎ অসীম ধারাটা আমরা একটু জেনে নিই। যে ধারার অসীম ধারাটা আমরা একটু জেনে নেব আগে। যে ধারার শেষ পদ জানা থাকে না অথবা পদ সংখ্যা অনির্দিষ্ট, পদ সংখ্যা অনির্দিষ্ট তাকে অসীম ধারা বলে। আমরা বললাম যে ধারাটার শেষ পদ আমার জানা থাকবে না, এবং যে ধারাটার শেষ পদ জানা থাকে না, অথবা আমরা বলতে পারি যে ধারাটার পদ সংখ্যায় জানা নেই, যে এটা কতগুলো পদের সমন্বয়ে ধারাটা। আমরা যদি একটা উদাহরণ দিই, যেমন স্বাভাবিক সংখ্যার ধারা, যেমন n বা n নয়, আমরা একটা ধারা লিখি 1 + 2 + 3 + 4 চলনা বা ইনফিনিটি পর্যন্ত, তখন এই ধারাটা হচ্ছে অসীম ধারা। তো আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে অসীম গুণোত্তর ধারা। তাহলে বলতে পারি আমরা যে গুণোত্তর ধারার শেষ পদ জানা থাকবে না, যে গুণোত্তর ধারার পদ সংখ্যা আমার জানা নেই, মোট কতগুলো পদ আছে সেই পদ সংখ্যাগুলো আমার জানা নেই, তাহলে সেটা হচ্ছে অসীম গুণোত্তর ধারা। এই অসীম গুণোত্তর ধারা নিয়ে আজকে আমার দিন আলোচনার বিষয়। তো সেক্ষেত্রে আমরা প্রথমত অসীম গুণোত্তর ধারার n সংখ্যক স্বাভাবিক পদ বিশিষ্ট বা n সংখ্যক পদ বিশিষ্ট অসীম গুণোত্তর ধারার সাধারণ আকারটা নিয়ে একটু আলোচনা করব। যেমন বুঝি n তম পদ পর্যন্ত গুণোত্তর ধারা, গুণোত্তর ধারার সাধারণ আকার n তম পদ পর্যন্ত গুণোত্তর ধারার সাধারণ আকার। সেই সাধারণ আকারটা হচ্ছে এরকম যে a প্লাস ar প্লাস ar স্কয়ার ar কিউব ar টু দি পাওয়ার 4 প্লাস ডট ডট প্লাস ar টু দি পাওয়ার n মাইনাস 1। একটু যদি তাকাও তাহলে বুঝতে পারবে যে প্রথম পদে r এর পাওয়ার 0, অর্থাৎ এটাকে আমি এইভাবে লিখতে পারি r এর পাওয়ার 0। দ্বিতীয় পদ, দুইটা পদ r এর পাওয়ার 2 থেকে 1 বিয়োগ। তৃতীয় পদ ar টু দি পাওয়ার 3 মাইনাস 1, ar টু দি পাওয়ার 4 মাইনাস 1। তাহলে দেখো, এটা পাচ্ছ তুমি প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এবং এটা চতুর্থ পদ। তাই ক্রমান্বয়ে যদি আমি হিসাব করে শেষ পদটা যাই, তাহলে শেষ পদটা হচ্ছে n মাইনাস 1, r টু দি পাওয়ার n মাইনাস 1। এই হচ্ছে কি আমার n তম পদ পর্যন্ত গুণোত্তর ধারার সাধারণ আকারটা। তার মানে n পদ পর্যন্ত, এখানে কত পদ পর্যন্ত আছে? n পদ পর্যন্ত। n তম পদটা কত? ar টু দি পাওয়ার n মাইনাস 1। এখান থেকে আমরা যদি পিছনের অর্থাৎ সাধারণ গণিতে যেভাবে করেছি, যে প্রথম পদ আমরা এখানে বলে নেব, তাহলে এই ধারাটার প্রথম পদ এ গুণোত্তর ধারার ক্ষেত্রে সাধারণ অনুপাত থাকে, সাধারণ অনুপাত ইকুয়াল দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। আর অর্থাৎ গুণোত্তর ধারা চেনার উপায়টা কি? গুণোত্তর ধারা চেনার উপায় হচ্ছে যদি পাশাপাশি পদগুলো
পাশাপাশি পদগুলোর অনুপাত যদি সমান হয় তাহলে পরপর পাশাপাশি পদগুলোর অনুপাত অর্থাৎ যে কোনো দুইটা পদের অনুপাত যদি সর্বদা সমান হয় তাহলে সেটা হচ্ছে গুণোত্তর ধারা। এক্ষেত্রে আমরা যে গুণোত্তর ধারাটা দেখতেছি, আমরা গুণোত্তর ধারার সাধারণ অনুপাতটা বের করবো কিভাবে? দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করে। অর্থাৎ একটা ধারা দেওয়া আছে, সেই ধারাটাকে আমি প্রথমত টেস্ট করবো কিভাবে? যেমন মনে করি আমার দেওয়া আছে +4 + 8 + 16 প্লাস প্লাস, তখন ধরো আমরা এখন আমরা একটুখানি দেখি পাশাপাশি দুইটা পদ 4/2 অর্থাৎ দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করলে পাচ্ছি, আবার এই দুইটা পদে দ্বিতীয়টাকে প্রথমটা দ্বারা ভাগ করলে পাচ্ছি কত? আবার এই দুইটা পদে দ্বিতীয়টাকে প্রথমটা দ্বারা ভাগ করলে আমি পাচ্ছি কত? শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পারতেছো। দেখো যে প্রতিটি পাশাপাশি দুটি পদের অনুপাত, পাশাপাশি দুটি পদের অনুপাত যদি সমান হয় তাহলে এটাকে নির্দেশ করে গুণোত্তর ধারা নির্দেশ করে। তাহলে তোমাকে গুণোত্তর ধারা যদি বাছাই করতে হয়, চিনতে হয়, তাহলে গুণোত্তর ধারা চেনার উপায় হচ্ছে অনুপাত যদি সর্বদা সমান হয়, পাশাপাশি যে কোনো দুটি পদের অনুপাত যদি সমান হয়, সর্বদাই সমান হয়, তাহলে সেটা হচ্ছে গুণোত্তর ধারা। একটু খেয়াল করো, আমরা এই গুণোত্তর ধারাটার প্রথম পদ লিখলাম, সাধারণ অনুপাত লিখলাম। এবার n সংখ্যক পদ, n তম পদ মানে যেটা সাধারণ পদ বা n তম পদ, অথবা এটার একটা নাম আছে সাধারণ পদ। এই সাধারণ পদ হচ্ছে কি a r to the power n minus 1, a r to the power n minus 1, এটা হচ্ছে সাধারণ পদ বা n তম পদ। আচ্ছা, তোমাকে যদি 10 তম পদ, 15 তম পদ, 20 তম পদ, 100 তম পদ নির্ণয় করতে বলে, তাহলে n এর পরিবর্তে 100 হবে। n তম পদ বা সাধারণ পদ যদি আমাকে নির্ণয় করতে বলা হয়, n তম পদ যদি নির্ণয় করতে বলা হয়, n তম পদ মানে হচ্ছে তোমাকে যদি 10টা পদ, 10 তম পদ, 20 তম পদ, 25 তম পদ, 30 তম পদ, 100 তম পদ এভাবে যদি নির্ণয় করতে বলা হয়, তাহলে n এর পরিবর্তে হবে ওই যে যততম পদ তত। এবারে n সংখ্যক পদের সমষ্টি, এখানে সমষ্টি আছে দুইভাবে নির্ণয় করা হয়। একটা হচ্ছে যদি r এর মান এর চেয়ে ছোট হয় তাহলে 1 minus r to the power n divided by 1 minus r। এখানে শর্ত হচ্ছে 1 বড় r এর চেয়ে। যদি কি হয় r এর মান এর চেয়ে ছোট হয় তাহলে 1 minus r to the power n divided by 1 minus r। আর যদি r এর মান এর চেয়ে বড় হয় তাহলে r to the power n minus 1 divided by r minus 1। এখানে কথা হচ্ছে 1 less than r। একটু ভালো করে দেখুন, n সংখ্যক পদের সমষ্টি sn equal a 1 minus r to the power n divided by 1 minus r, sn equal a into r to the power n minus 1 divided by r minus 1। 1 less than r আর 1 greater than r। যদি 1 এর মান মানে r এর মান এর চেয়ে বড় হয়, ছোট হয়, তাহলে 1 minus r to the power n divided by 1 minus r। আর যদি এর চেয়ে বড় হয় তাহলে r to the power n minus 1 divided by r minus 1। অর্থাৎ সংক্ষেপে মনে রাখার জন্য মনে করবা, r এর মান 1 থেকে বড় হলে, r এর মান 1 এর থেকে ছোট হলে 1 থেকে r বিয়োগ, আর r এর মান 1 এর থেকে বড় হলে r থেকে 1 বিয়োগ। আশা করি বোঝা গেছে। তো এটা হচ্ছে আমাদের সমষ্টি নির্ণয়ের সূত্র। এরপরে আসে অসীম ত্বক। এটা তো আমার সসীম ধারা দেওয়া আছে, অর্থাৎ n তম পদ পর্যন্ত আছে গুণোত্তর ধারা। এখন মনে করো অসীম গুণোত্তর ধারার সাধারণ আকার আমরা এখানে আলোচনা করব। অসীম, অসীম গুণোত্তর ধারার সাধারণ আকার হচ্ছে এখানে এসে আর থেমে নেই, অর্থাৎ চলমান, চলতেছে। অসীম গুণোত্তর ধারার ক্ষেত্রে কি হচ্ছে, এটা চলছে, ওটা আর ওখানে থেমে নেই। তো দেখো অসীম গুণোত্তর ধারাটা আমরা তাহলে চলতে পারলাম। এখানে দেখো শেষ পদটা নেই। আমরা অসীম গুণোত্তর ধারার যে সংজ্ঞাটা বলেছিলাম সেখানে বলেছিলাম যে ধারার শেষ পদ জানা থাকে না, অর্থাৎ এর কয়টা পদ আছে সেই পদ সংখ্যাই আমার অনির্দিষ্ট, তাহলে সেটা হচ্ছে অসীম। ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা দেখি যে এখানে আমরা প্রথম পদ পেলাম
দ্বিতীয় পদ পেলাম, তৃতীয় পদ পেলাম, এবং চলতেছে। কততম পদে শেষ হয়েছে সেটা আমার জানা নেই, সুতরাং এটা হচ্ছে অসীম গুণোত্তর ধারা। যেহেতু ধারাটা গুণোত্তর ধারা, সুতরাং এটা একটা অসীম গুণোত্তর ধারা। এর প্রথম পদে সাধারণ অনুপাত, আর হ্যাঁ এনতম পদ এটা, বাট এই সংখ্যক পদের সমষ্টি আর এর নাই। এর থাকবে অসীম সংখ্যক পদের সমষ্টি, যেটাকে আমরা সংক্ষেপে পরিভাষায় বলি অসীমতক সমষ্টি। এটা থাকবে অসীমতক সমষ্টি। এই অসীমতক সমষ্টি থাকার জন্য একটা শর্ত আছে, সেটা হচ্ছে কি, কোন ধারার অসীমতক সমষ্টি থাকবে, কোন ধারার অসীমতক সমষ্টি থাকবে যদিও কেবল কথার অর্থ হচ্ছে এইটা ছাড়া অন্য কোনো রাস্তা নাই, অর্থাৎ এইটাই করতে হবে। এরকম যদি জোর দিয়ে বলা হয় যে একটা মাত্রই পথ থাকে, তাহলে সেটাই হচ্ছে যদিও কেবল যদি। যেমন মনে করো তোমার আশেপাশে একটা রাস্তা, মানে একটাই রাস্তা আছে তোমার বাড়ি থেকে বের হওয়ার, তোমাকে একটা রাস্তাই কেবল ব্যবহার করতে হবে, অন্য কোথাও দিয়ে তুমি যেতে পারবে না। সেক্ষেত্রে যদিও কেবল যদি বলা হয়, অর্থাৎ জোর দিয়ে শর্ত বলা হয়েছে, এর বাইরে আসলে কখনোই হবে না। এই জন্য বলা হচ্ছে কোন ধারার অসীমতক সমষ্টি থাকবে যদিও কেবল যদি এই যে আমার সাধারণ অনুপাত, সেই সাধারণ অনুপাতটা -1 এর চেয়ে বড়, বাট +1 এর চেয়ে ছোট হয়। কি বললাম, যে একটা অসীমতক সমষ্টি, একটা অসীম ধারার অসীমতক সমষ্টি থাকবে, একটা অসীম ধারার অবশ্যই অসীমতক সমষ্টি হয়, অর্থাৎ সসীম ধারার অসীমতক সমষ্টি হয় না, কারণ তার পদ সংখ্যা আমার জানা থাকে। এই অঙ্কটা আবার যেহেতু পদ সংখ্যা জানা নাই, সুতরাং কোন ধারার অসীমতক সমষ্টি থাকবে যদিও কেবল যদি যে -1 এর থেকে বড় আর +1 এর থেকে যদি ছোট হয়, রেঞ্জটা যদি -1 থেকে +1 এর মধ্যে হয়, অর্থাৎ সাধারণ অনুপাতটা, তাহলে ওই ধারাটা অসীমতক সমষ্টি থাকবে। আশা করি বোঝা গেছে। এই অসীমতক সমষ্টিটার সূত্রটা কি? অসীমতক সমষ্টি, অসীমতক সমষ্টিটা হচ্ছে s ইনফিনিটি, অর্থাৎ শেষ পদ আমার জানা নাই, এজন্য অসংজ্ঞায়িত নিয়ে নিয়েছি s ইনফিনিটি ফর a ডিভাইডেড বাই 1 মাইনাস r, a ডিভাইডেড বাই 1 মাইনাস r। এটা হচ্ছে অসীমতক সমষ্টি। ভালো করে খেয়াল করবে, কোন ধারার অসীমতক সমষ্টি থাকবে যদিও কেবল যদি -1 লেস দ্যান r লেস দ্যান 1 হয়। অসীমতক সমষ্টি s ইনফিনিটি ইকুয়াল a ডিভাইডেড বাই 1 মাইনাস r। অসীম গুণোত্তর ধারার সাধারণ আকারটা আমরা দেখে নিলাম। প্রথম পদ a সাধারণ অনুপাত, আর n তম পদ সাধারণ অনুপাত, যেটাকে বলা হয় a r n - 1। আর সমষ্টি আমরা দেখে আসলাম, কোন গুণোত্তর ধারার অসীমতক সমষ্টি থাকবে যদিও কেবল যদি -1 থেকে 1 এর মধ্যে থাকে অনুপাতটা। আর অসীমতক সমষ্টির সূত্র হচ্ছে s ইনফিনিটি ইকুয়াল a ডিভাইডেড বাই 1 মাইনাস r। তো আমরা এখন কিছু ধারা টেস্ট করব যে এর অসীমতক সমষ্টি আছে কিনা, যদি থাকে তাহলে তা নির্ণয় করে নিতে হবে। খেয়াল করো, আমরা একটা ধারা নির্ণয় করলাম, যে একটা ধারা লিখলাম, সেটা হচ্ছে সাপোজ 1/3 প্লাস 1/4 প্লাস 1/8 প্লাস ডট ডট। ধারাটি প্রশ্নটা হচ্ছে এরকম যে ধারাটি অসীমতক সমষ্টি আছে কি না যাচাই করো, আছে কি না যাচাই করো। তো আমরা প্রথমত যাচাই করে দেখি এর অসীমতক সমষ্টি আছে কিনা। আমি যখন সমাধান করব, তো এটা একটা লেখাটা আমরা একটু শুরু করি যে প্রদত্ত ধারা বা দেওয়া আছে ধারা, এটা একটা অসীম ধারা, কারণ এর শেষ পদ তোমার জানা নেই, 4 প্লাস 1/8 প্লাস ডট। এখন দেখি এটা আমরা কোন ধারার মধ্যে পড়ছি। এখানে প্রথম পদ a ইকুয়াল হাফ সাধারণ অনুপাত r, সাধারণ অনুপাত r মানে হচ্ছে দ্বিতীয় পদকে আমি প্রথম পদ দ্বারা কি করব, ভাগ করব। ইকুয়াল 1/4 গুণ 2/1, কাটাকাটি করলে 1/2 হাফ। এখন
এখন দেখি এই হাতটা কি -1 এর চেয়ে বড় +1 এর চেয়ে ছোট কিনা? হ্যাঁ অবশ্যই -1 এর চেয়ে বড় +1 এর চেয়ে ছোট। সেক্ষেত্রে আমরা বলতে পারি কি যেহেতু -1 >1 সেহেতু ধারাটির অসীমতার সমষ্টি রয়েছে। সমষ্টি রয়েছে। ভালো করে দেখো আমাকে চেয়েছে অসীমতার সমষ্টি আছে কিনা যাচাই করো। তো আমি দেখলাম কি ধারাটা উঠালাম, উঠানোর পরে দেখলাম এর প্রথম পদের সাধারণ অনুপাত আর যেহেতু -1 এর চেয়ে বড় +1 এর চেয়ে ছোট সুতরাং ধারাটির অসীমতার সমষ্টি কি রয়েছে। তাহলে এই অসীমতার সমষ্টি যেহেতু রয়েছে সেক্ষেত্রে আমরা কি কাজ করব? আমরা অসীমতার সমষ্টিটা একটু বের করার চেষ্টা করি। দেখি আমরা অসীমতার সমষ্টিটা কি আছে। আমরা বলবো সুতরাং অসীমতার সমষ্টি S infinity equal A divided by 1 minus R. A divided by 1 minus R তুমি যদি মান বসিয়ে দাও তাহলে কি আসে? A এর মান ছিল 1/2 minus 1/2। আশা করি বুঝতেছো? A এর মান 1/2 আর R এর মান তুমি হচ্ছে 1/2। তো আমরা যদি হিসাব করি এখান থেকে উপরেরটা যেরকম থাকে নিচের চারটি ভগ্নাংশটা হিসাব করে দাও। নিচের ভগ্নাংশ হিসাব করলে 2 minus 1 is equal 1/2 একবার গুণ দিয়ে উঠে দিই এটা থাকে 2/1। তাহলে দুই থেকে এক দিয়ে হয়েছে 1/2 গুণ দিয়ে উঠে দিলে 1/2 equal 1। তাহলে এটার অসীমতার সমষ্টি কত হচ্ছে 1। দেখো আশা করি সবাই বুঝতে পারতেছো। আমরা একটা ধারা দেখলাম, সেই ধারাটা টেস্ট করে দেখলাম এর অসীমতার সমষ্টি আছে কিনা। যদি দেখি আছে তাহলে বলবো এর অসীমতার সমষ্টি আছে, আর যদি নাই তাহলে আমরা বলবো এর অসীমতার সমষ্টি নেই। তো অসীমতার সমষ্টি যদি থাকে তাহলে সেই অসীমতার সমষ্টিটা আমাকে কি করতে হবে? বের করে দিতে হবে। তাহলে আমরা সেটা বের করে দেখাইলাম যে অসীমতার সমষ্টি এভাবে। তোমাদের বইতে অনেকগুলো ম্যাথ দেওয়া আছে এই ধরনের, তোমরা সবগুলো টেস্ট করে নিবা। অনেকের ক্ষেত্রে অসীমতার সমষ্টি পাবা, অনেকের ক্ষেত্রে অসীমতার সমষ্টি পাবা না। আচ্ছা এরপরে আমরা যাই একটা আবৃত দশমিক ভগ্নাংশ যেটাকে পৌনঃপুনিক আমরা বলি, সেই ধরনের একটা ভগ্নাংশকে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করার জন্য আমরা মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করার জন্য একটা কাজ করব। সেটা দেখি কিভাবে করব। প্রশ্ন হলো এরকম যে 0.27 পৌনঃপুনিক এতকে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করো। মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করো। আচ্ছা এতকে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করো। আমরা সাধারণ গণিতে আমরা দেখেছিলাম যে এইটাকে যদি আমি মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করি তাহলে লিখতাম যতগুলো সংখ্যার উপর পৌনঃপুনিক, যতগুলো অঙ্কের উপর পৌনঃপুনিক ততগুলো 9 দ্বারা ভাগ। টোটাল সংখ্যাটা পূর্ণ আকারে বসবে, দশমিকের আগে যারা আছে মানে পৌনঃপুনিক ছাড়া আছে তারা বিয়োগ হয়ে যাবে। যদি 9 দিয়ে থাকে 3 আর 9 দিয়ে কাটলে 11 ইকুয়াল 3/11। এটা যদি আমি সাধারণ গণিতে প্রথম অধ্যায় করতাম নবম দশমে, তাহলে সেটা আমি পেয়েছিলাম যে এত এর মূলদীয় ভগ্নাংশ ছিল 3/11। আমাদের রেজাল্টটা 3/11 এ আসবে, বাট আমাদের রেজাল্টটা করতে হবে অসীমতার সমষ্টির সাহায্যে। তো আমরা সেই অসীমতার সমষ্টির সাহায্যে করব। কিভাবে করব দেখো, এখানে আমরা অঙ্কটাকে সলভ করার চেষ্টা করতেছি। এখানে আমার দেয়া আছে 0.27 এর উপর পৌনঃপুনিক। আমি এটাকে এভাবে একটা ধারা আকারে লিখতে পারি কিনা দেখো, 27 যোগ আমি আগে জেনে নিই 0.27 পৌনঃপুনিক মানে হচ্ছে 0.27 27 27 27 27 27 এভাবে চলমান। তো আমি যখন এটাকে সাজাচ্ছি দেখো, আমি একটা ঘর যদি বাদ দিই 0.0027, দেখো দুইটা অঙ্ক ছিল, তাহলে আমি যদি একটা ঘর গ্যাপ দিই তার মানে দুইটা জিরো প্লাস 0. আবার যদি এক ঘর গ্যাপ দিই 27 প্লাস যদি আমি আরো একটা ঘর গ্যাপ দিই 0.00 এক ঘর আবার অতিরিক্ত গ্যাপ দিলাম 27 প্লাস ডট ডট। তাহলে আমি 2.27
এর উপর এটা যদি আবৃত দশমিক ভগ্নাংশ হয় তাহলে আমি এটাকে কিভাবে লিখতে পারি, একটা বিস্তৃতি অর্থাৎ একটা ধারা আকারে লিখতে পারি। এই ধারাটা যদি আমরা এখন এইটুকু বিবেচনা করবো না, আমরা এখানে একটা ধারা দেখতেছি, সেই ধারাটাকে অসংখ্যক সমষ্টি আছে কিনা সেই হিসাব যদি করি তাহলে দেখা যাবে কি আসে। তো আমরা বলি যে প্রথম পদ h equal 0.27 সাধারণ অনুপাত r equal 0.0027 ডিভাইডেড বাই 0.27 অর্থাৎ দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করলে আমরা এখানে পাচ্ছি 0.01 এখন একটু খেয়াল করো, এই যে 0.01 এটা কি -1 এর চেয়ে বড় প্লাস 1 এর চেয়ে ছোট? হ্যাঁ, অবশ্যই -1 এর চেয়ে বড় প্লাস 1 এর চেয়ে ছোট। এজন্য বলবো কি যেহেতু -1 লেস দ্যান আর লেস দ্যান 1 সুতরাং অসীমতক সমষ্টি s infinity is equal a divided by 1 minus r। তাহলে আমি একটু মানটা বসাই দিই, আমি এখান থেকে শুরু করি, এখানে থেকে তো দেখো a divided by এর মান হচ্ছে কত 0.27 আর 1 minus 0.01। আমরা যদি হিসাব করি ক্যালকুলেটরে বা হাতে কলমে হিসাব করো তাহলে তুমি দেখতে পাবে এখানে পাচ্ছ 0.9। তুমি যদি দশমিক ভাঙে দাও তাহলে উপরে পাচ্ছ কত 27, নিচে পাচ্ছ 9। কাটাকাটি যদি করো উপরে পাচ্ছ 3, নিচে পাচ্ছ 11। তাহলে এটা হচ্ছে তোমার কি সেই মূলদীয় ভগ্নাংশ। অর্থাৎ একটা আবৃত দশমিক ভগ্নাংশকে মূলদীয় ভগ্নাংশ প্রকাশ করলে তুমি কার সাহায্যে করবা, যদি উচ্চতর গণিতে আসে তাহলে তোমাকে করতে হবে অসীমতক সমষ্টির সাহায্যে। তো দেখো কিন্তু এমসিকিউতে আসলে তাহলে সরাসরি সাধারণ গণিতের নিয়মে উত্তর করে দিবে। প্রশ্ন হলো যদি এখানে একটা 1 থাকতো বা এর আগে একটা পূর্ণ সংখ্যা থাকতো তাহলে আমরা কিভাবে কাজটা করতাম? যদি এর আগে একটা পূর্ণ সংখ্যা থাকে তাহলে আমি সেখানে কাজটা করতাম কি, আমরা একটুখানি অতিরিক্ত লেখা লিখতাম। সেটা হচ্ছে দেখো আমি এখানে কাজটা করব, এখানে 1 প্লাস 1.27 পৌনঃপুনিক সমান লিখতে পারি না, 1 প্লাস 0.27 পৌনঃপুনিক লিখতে পারি। আমি এই অংশটাকে নিয়ে কাজ করলাম, কি করলাম এই অংশটা, অর্থাৎ এটা আমি আগে করেছিলাম সেই অংশটাকে নিয়ে কাজ করেই পেয়ে গেলাম। এখন আমার রেজাল্ট এটা হবে না, কারণ আমার পয়েন্টটা ছিল কত, আমার রেজাল্টটা ছিল যে 1.27 পৌনঃপুনিক। তো সেক্ষেত্রে আমি এখন দ্বিতীয় অংশে কাজ করব, বলবো সুতরাং 1 প্লাস 0.27 পৌনঃপুনিক ইজ ইকুয়াল, সরি প্রথম কাজ করব 1.27 ইজ ইকুয়াল 1 প্লাস 0.27 পৌনঃপুনিক সমান 1 প্লাস 0.27 পৌনঃপুনিক। এই যে 27 পৌনঃপুনিকের পরিবর্তে আমি কি পেয়েছিলাম 3/11। তাহলে আমরা বসাই দিই 11 প্লাস 3 অর্থাৎ 14/11। এখন অ্যানসার হচ্ছে এটা। দেখো শিক্ষার্থীরা একটু ভালো করে খেয়াল করো তোমরা, যে আমরা কাজ করলাম কি, আমরা কাজটা করলাম যে এর আগে অর্থাৎ পূর্ণ সংখ্যা আছে একটা, যখন পূর্ণ সংখ্যা আছে আমি আবৃত দশমিক ভগ্নাংশটাকে আলাদা একটা মানে অংশ যোগ করে দিলাম, দুটা পদের সমন্বয় বানালাম। দুটো পদের সমন্বয় বানানোর পর যে আবৃত দশমিক ভগ্নাংশটা আছে সেইটাকে আমরা কিভাবে মূলদীয় ভগ্নাংশে নিয়েছিলাম সেটা আমরা একটু অ্যাপ্লাই করলাম। সেটা করার পরে আমরা কাজ করেছি কি, যেহেতু আমার এটা ছিল একটা পূর্ণ সংখ্যার সাথে আবৃত দশমিক ভগ্নাংশ, সেই পূর্ণ সংখ্যার সাথে আবৃত দশমিক ভগ্নাংশটা লিখে জাস্ট এই 2.7 অর্থাৎ আবৃত দশমিক ভগ্নাংশের জন্য যে মূলদীয় ভগ্নাংশ পেয়েছি সেই মূলদীয় ভগ্নাংশটা এই পূর্ণ সংখ্যাটার সাথে যোগ হয়ে যাবে। তো আজকে আশা করি সবাই এটুকু বুঝতে পেরেছো যতটুকু আলোচনা হয়েছে। তোমাদের বইয়ে এই দুটো টাইপের ম্যাথ আছে, তোমরা দুটো টাইপের ম্যাথ দেখবা, পরবর্তী ক্লাসে বাকিটা দেখানো হবে। আশা করি তো সে পর্যন্ত ভালো থাকো সবাই।